দর্শক, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত ঈদ এখন আনন্দে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। আর আমার সঙ্গে এই ঈদে আজকের দিনে অতিথি হিসেবে রয়েছেন যার পরিচয়ের আগে অনেকগুলো বিশেষণ আমাকে দিতে হবে, তবে আমি এত বিশেষণ দিব না, আমি শুধুমাত্র নামটা বলবো এবং এই নামটা বলা মাত্রই আপনার চোখে যা ভেসে উঠবে তিনি আসলে তাই। আমার সঙ্গে রয়েছেন শহীদুজ্জামান সেলিম। আমি কোনো বিশেষণ দেইনি ভাই, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার বিশেষণগুলো আসলে এতগুলো বিশেষণ আমাকে দিতে হতো এবং যারা এখন টেলিভিশন সেটের সামনে রয়েছেন তারাও বুঝতে পারতেন, তাই আমার মনে হলো যে আমি একবারে নামটাই বলি। এই যে এতগুলো বিশেষণ এত বছর ধরে অর্জন করেছেন, নিজের কাছে আসলে কেমন লাগে? একটা টার্গেট ছিল যে একটা কাজ করছি, কাজটা যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। তো সেই জায়গা থেকে অভিনয় শুরু, তার পরবর্তীতে মনে করলাম যে একটু নির্মাণের একটা আকাঙ্ক্ষা এলো মনের মধ্যে। তো পরবর্তীতে নির্মাণের সাথে যুক্ত হলাম। তো কিছুদিন ওটা করলাম, বছর 15 এটা করেছি, 15-20 বছর। তারপরে আবার মনে হলো যে না, এটা অনেক কষ্টের, অভিনয়টাতেই ফিরে যাই, আবার শুধু অভিনয়ই করা শুরু করেছি। 1983 থেকে 2026 অনেক ক্যারেক্টারে আপনি কাজ করেছেন। আপনি বলছিলেন পরিচালক হিসেবেও কাজ করেছেন বহুটা সময়। তো সেই জায়গা থেকে আসলে শুরুটা কিভাবে হলো এবং আপনি কি তার আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে নিজেকে আজকে এসে এই জায়গাটাতে আপনি একদিন দেখতে চান? আমি ঢাকা থিয়েটারে জয়েন করেছি 83 সালে, কিন্তু আমি নাটক শুরু করেছি 80 সাল থেকে। আচ্ছা। জাহাঙ্গীরনগর থিয়েটার দিয়ে আমাদের শুরু, বা তারও আগে 1 বছর আগে এটা হলো হলের নাট্য প্রতিযোগিতা হয়, আন্তঃহল নাট্য প্রতিযোগিতা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি নাটকের সাথে যুক্ত হয়েছি। তো এই জায়গায় যে এইভাবে আসবো, আজকে অভিনেতা হিসেবেই যে আমার নাম থাকবে ওরকম প্রথম দিকে ভাবিনি। কিন্তু যে মুহূর্তে আমি ঢাকা থিয়েটারে জয়েন করেছি এবং ঢাকা থিয়েটারে জয়েন করার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি অভিনেতা হিসেবে দাঁড়াতে চাই, এবং কিছু চরিত্র করবার পরে আমার মনে হয়েছে যে আমিও একদিন জনপ্রিয় হব। কারণ আমার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল অভিনয় করবার, এবং এই অভিনয় করবার জন্যে আমি ঢাকার বাইরে অনেক লুক্রেটিভ চাকরি আমি জয়েন করিনি, বা ইভেন আমি বিসিএস পরীক্ষা পর্যন্ত দিইনি, যে ওখানে পোস্টিং হলে ঢাকার বাইরে চলে যেতে হবে বা এই সমস্ত কারণে। শুধু ভাবতাম যে মঞ্চে অভিনয় করব, টেলিভিশনে কখনো অভিনয় করব না। কিন্তু পরবর্তী সময়ে একটু জেদের বসে এই টেলিভিশনে আমি এনলিস্টেড হই এবং জোনাকি জলে নাটকের মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু হয়। তো কিছুদিন পরে আমার হঠাৎ মনে হতো, তখন ভাবতাম যে বাংলা সিনেমা কোনোদিনও অভিনয় করব না, কারণ এটাতে এত লাউড অ্যাক্টিং হয়, অনেকটা যাত্রার কাছাকাছি অভিনয়ের প্যাটার্ন। তো ওটাকে আমার কখনোই মনে হতো না যে বাংলা সিনেমাতে অভিনয় করব। যদিও আমি সিনেমা প্রেমী বহু আগে থেকে, ছাত্র জীবন থেকে আমি স্কুলে পালিয়ে পালিয়ে আমি সিনেমা দেখেছি। এই যে আজকে যে স্টুডিওতে বসে আছি তার উল্টা দিকে ছিল অভিসার সিনেমা হল, বা তার পেছনে মধুমিতা সিনেমা হল। এখানে যে আমি কত স্কুল পালিয়ে সিনেমা দেখেছি তার কোনো হিসাব নেই। কিন্তু সিনেমাতে নিজে অভিনয় করবো এটা আমি কখনোই ভাবিনি। আপনি বলছিলেন আপনি নাটকে অভিনয় করতে চাননি, টেলিভিশন নাটকে, সেখান থেকে আপনি সেটা করেছেন। আপনি চলচ্চিত্র অভিনয় করবেন সেটাও আপনি কখনো ভাবেননি, সেটাও আপনি করেছেন। এবং এই যে 2026 কিংবা এই লাস্ট 5 বছর ধরে যদি বলি, যেরকম ভিন্ন ধারার চলচ্চিত্র আবারও বাংলাদেশে নির্মিত হচ্ছে, সেখানেও আপনি নিয়মিত। এটাও কি একটা চ্যালেঞ্জ ছিল শেষ সময় এসে? না, এটা চ্যালেঞ্জ না, এটা হচ্ছে প্রয়োজনীয়তা। সময়ের প্রয়োজনেই আমাকে বাধ্য হয়েছে যে ক্যারেক্টারগুলো আমি অভিনয় করেছি সেগুলোতে অভিনয় করার আমন্ত্রণ যেটা আমি পেয়েছি। কারণ এখন তো দেখা যায় যে খুব ভালো অভিনেতার শূন্যতা আছে আমাদের এখানে। ফরিদি ভাই মারা যাওয়ার পরে, বা আরও এটিএম ভাই মারা যাওয়ার পরে, বা আরও অনেকে গত হয়েছেন, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস চলে গেছেন, বা অনেকে বিরতি নিয়েছেন, করছেন না। ফলে দেখা যায় যে এক ধরনের শূন্যতা আছে। তো এই শূন্যতার মধ্যে আমি বলবো না যে আমি একেবারে অত্যন্ত শক্তিমান একজন অভিনেতা, কিছুই না, কিন্তু যেহেতু শূন্য স্থানটা পূরণ করতে হবে সেই কারণে হয়তো আমাকে ওরা ডেকেন না। আপনিও তো আসলে যুগের সাথে তাল মিলিয়ে সেই অ্যাক্টিংগুলো করেছেন, আপনি খল চরিত্র অভিনয় করেছেন। রাইট। আমাকে অনেকে বলে যে আপনি তো খল অভিনেতা হিসেবে ইচ্ছা করলে আপনি এখানে লিড করতে পারতেন বাকি, কিন্তু আমি সেটা চাইনি। এই কারণে চাইনি যে আমি একজন ভার্সেটাইল অভিনেতা মনে করি নিজেকে।
তো সেক্ষেত্রে আমি রিসেন্টলি খেয়াল করে থাকবেন যে এই বছর যে চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটাতে কিন্তু আমি কৌতুক অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি সুরঙ্গ ছবির জন্য। বা ওই বছরে আমার আবার প্রিয়তমা ছবি গেছে, সেখানেও যদি আমি পুরস্কার পেতাম তাহলে কিন্তু আমি খল চরিত্রের জন্য অভিনয় পেতাম, পুরস্কারটা পেতাম। প্রেশার কুকার ছবির মধ্যে আমার চরিত্রের শেডগুলো এক সময় সে লোভী, এক সময় সে খুবই সৎ, এক সময় সে অত্যন্ত ক্রুয়েল। একদম। হ্যাঁ, তো এই যে শেডগুলো একটা চরিত্রের 3-4টা শেড আছে বলে হয়তো, একই সিনেমাতেই আপনি এই ধরনের অভিনয়গুলো করেছেন। বা অজ্ঞাতনামাতে ওই চরিত্রের অনেকগুলা শেড ছিল। তো ওই শেডগুলো আমি চাই যে মানুষের কাছে পরিষ্কার করতে বা দেখাতে আমার চরিত্রটার মাধ্যমে, ওই জন্যই হয়তো নেয়। আচ্ছা, এই যে 90-এর দশকে যখন আপনি টেলিভিশনে অভিনয় করছেন, নিয়মিত করছেন, এবং তখন তো আপনি একজন মানে একদম সুদর্শন একটা হিরো। ওই সময় হয়তো, যেহেতু আমরা খুব ছোট ছিলাম, ওই সময় হয়তো আপনি কতটা প্রেমের প্রস্তাব, কেমন প্রস্তাবে সাড়া দিয়েছেন কিংবা পেয়েছেন? মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। এটা তো পেয়েছি, কিন্তু আমি এই যে প্রশংসা যদি করে মানুষ সামনাসামনি, আমি খুব লজ্জা পাই। আচ্ছা, এটা আমার স্বভাবজাত, যে আমার সামনে প্রশংসা করলে আমার ভীষণ লজ্জা লাগে যে এর কী বলছে, এত কিছু তো না। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে প্রেমের প্রস্তাব তো নানান রকমভাবে এসছে, যে নানানভাবে কতজন কত কথা বলেছে যে আমার জন্য তার জীবন উৎসর্গ করতে চায়, আমার অনেক কিছু, বা এরকম দাবি করেছে। বিটিভি থেকে, তখন বিটিভি একমাত্র চ্যানেল, আমার বাসায় ফোন এসছে যে এক মেয়ে এসছে এখানে, এসে বলছে যে সে আমার স্ত্রী এবং সে আমাকে ভীষণ ভালোবাসে, আমার বাসার ঠিকানা তাকে দিতে হবে, তা নাহলে সে এখান থেকে যাবে না। তো বিটিভির যে কন্ট্রোল রুম আছে ওখান থেকে আমার বাসায় ফোন করে বলেছে যে সেলিম ভাই, এই ঘটনা এখানে ঘটতেছে, এরকম ঘটনা, মানে নানান রকমের পাগলাম হয়েছে। আমি এমন কি অভিনয় করেছি যে আমার জন্য একদম পাগল হয়ে এক ভদ্রমহিলা চলে এসছে। আচ্ছা, রিলেশনের কথা শুনবো, প্রেমের কথা শুনবো, এবং এই অভিনয় জগতের মানুষ যেহেতু অনেক নেপথ্যের কাহিনী তো শুনবোই। একটা ছোট্ট বিরতি নেব। দর্শক, মেরিল সিরাম সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দের সময় হলো একটা বিরতি নেবার। ফিরে আসবো একটু পর। দর্শক, আবারও স্বাগত মেরিল সিরাম সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দে। ভাইয়া, বিরতিতে যাবার আগে তো আমরা কথা বলছিলাম ফ্যান ফলোয়ার্স নিয়ে, প্রেম নিয়ে, এটা বিষয় আসবো। তার আগে যেহেতু ঈদের সময়টাতে আছি, আসলে ওই সময়ের ঈদটা কেমন ছিল যখন আপনি একদম জনপ্রিয়তার চূড়ায় ছিলেন? এখনও আপনি জনপ্রিয়তার চূড়ায়, সেখানে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি তখন তো একটা হিরো ছিলেন, আপনারও যৌবনকাল ছিল, তখন সময়টা কেমন কাটতো আসলে? প্রত্যেকটা বয়সেরই আলাদা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা বয়সেরই আলাদা আলাদা মজা আছে। তো আগে ঈদ অনেক আনন্দে ছিল, এখন ঈদ আনন্দ হয় না তা না। আপনি আপনার বয়সে এখন যেভাবে ঈদ পালন করছেন, আমার বয়স যখন হবে আপনার, তখন আপনি অন্যভাবে ঈদ পালন করবেন। দুটোই আনন্দ হবে, কিন্তু দুই ধরনের আনন্দ। এখনও যে আনন্দ হয় না আমি বৃদ্ধ হয়ে গেছি বলে তা না, বা যৌবন ছিল যখন তখন বেশি আনন্দ হতো তা না বিষয়টা। প্রত্যেকটা ঈদই আনন্দের, প্রত্যেকটা সময়ই আনন্দের। তো তখন তো ধরেন এই যে টেলিভিশনে এসে আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি ঈদের কারণে, এই সুযোগগুলো তো তখন ছিল না, একমাত্র বিটিভি ভরসা ছিল। তো আমরা ঈদের সময় যেটা হতো যে ঈদের নাটক হতো, আমি বেশ কয়েকটা ঈদের নাটকে অভিনয় করেছি, বিশেষ নাটকগুলোতে। ঈদের সময় স্পেশাল ইত্যাদি হতো, অনেকগুলো ইত্যাদিতে অভিনয় করেছি ঈদের সময়। এখনও ঈদের সময় অনেকগুলো ইত্যাদি হয়, গত ইত্যাদিতেও আমি ছিলাম। ঈদকে ঘিরে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেগুলো করবার আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা, আর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনটা কেমন ছিল? দুর্দান্ত, এখনও দুর্দান্ত, তখনও দুর্দান্ত। তখন তো আমি সংসারের কর্তা ছিলাম না, আমার বাবা যেহেতু ছিল, মা ছিল, আমরা ওই কুরবানির ঈদ নিয়ে যদি কথা বলি, গরু কাটা এগুলোর দায়িত্ব টোটালটাই আমি পালন করতাম, আব্বা গাইড করতো। আর এমনিতে খাবার দাবার বা সেই যে সকাল থেকে যে শুরু হতো এবং রান্না হচ্ছে, আর আমরা 5 ভাই বোন এবং আত্মীয় স্বজন মিলে খাচ্ছি, টেলিভিশনের নাটক দেখছি, আমার নাটক যদি থাকে সেটা একসাথে দেখা, এই সমস্ত বিষয়গুলো খুবই ছিল। আর এখন যেটা হয় যে
আমি পরিবারের প্রধান, তো সেই হিসেবে দায়িত্ব অনেক বেশি থাকে। তো স্ত্রী কন্যারা আছে, তাদেরকে নিয়ে ঈদ করা, গরু কুরবানি দেয়া, সেটার ব্যবস্থা করা এবং আত্মীয় স্বজনের মধ্যে বিলানো। আগেও যে আত্মীয় স্বজন বা গরিবদের মধ্যে যে বিলানোর ব্যাপারটা ছিল সেটা আমাকে দিয়েই করাতো আমার বাবা। তো এখন তো আমি বাধ্য হয়ে আমার এখন এগুলো করতে হয়। কিন্তু ঈদটা বাঙালির মুসলমানের ক্ষেত্রে একটা বড় উৎসব। আমি আমার দিক থেকে যেটা চিন্তা করি যে প্রত্যেকটা ঈদেই আমার অন্য ধর্মের যে বন্ধুরা আছে তাদেরকে আমি কিন্তু ফোন করি এবং অনেক ক্ষেত্রে তাদেরকে আমি বাসায় দাওয়াত করি, শুভেচ্ছা বিনিময় হয়, বাসায় দাওয়াতও করি। কারণ একটা বড় উৎসব হচ্ছে যে আমার অনেক খ্রিস্টান বন্ধু আছে, আমার অনেক সনাতন ধর্মী বন্ধু আছে বা বৌদ্ধ ধর্মাবলম্বী বন্ধু বান্ধব আছে, তাদেরকে কিন্তু আমি ঈদের সময় স্মরণ করি এবং তাদেরকে আমি বাসায় নিমন্ত্রণ করি যে আসুক, তারা আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করুক। এর আগেও ছিল, এখনও চলছে। এমনিতে হাটে নিজে গরু কিনতে যেতে? আগে যেতাম, আচ্ছা, আগে যেতাম। এখন তো গরু কিনতে গেলে মোটামুটি একটু বিড়ম্বনার মধ্যেই পড়তে হবে, কারণ মানুষ ওই হাতে হাতে মোবাইল, ভিড়, ছবি তোলার যন্ত্রণা। শহীদুজ্জামান সেলিম নামটা বললে পাশে আরেকটা নাম অটোমেটিক্যালি মনে হয় যুক্ত হয়ে যায়, নামটা কি বলেন তো? মিম তো না। না, মিম না, তবে মিম হতে পারতো যদি মানে আপনি সেই সময় সুযোগ দিতেন, আমার সেই সময় আপনার সঙ্গে যোগাযোগ হতো। তবে নামটা হচ্ছে রোজি সিদ্দিকী। রোজি সিদ্দিকী, এই যে নামটা আপনার কাছে কতটা ভালোবাসার নাম? রোজি তো খুবই ডিপেন্ডেবল, নির্ভরতার একটা জায়গা। বৈষয়িক ক্ষেত্রে যে আমি যতটুকু ভালো আছি সেটা রোজির অনেক পরামর্শ আছে, রোজির অনেক ভূমিকা আছে। ও আমাকে যে এগুলো করে, আমি খুবই মানে না, এটাকে ম্যাটেরিয়ালিস্টিক না। ম্যাটেরিয়ালিস্টিক না থাকাতে হয়েছে কি, আমার এইগুলো এটা করতে হবে, এটা করা উচিত বা এইভাবে চলা উচিত, এই পোশাক পরা উচিত, এগুলো আমি কখনো ভাবি না। আমি শুধু কনসেন্ট্রেট পারিপার্শ্বিক এই অভিনয়ের জগতের সাথে, অন্য অনেক কিছু আমি ভাবি না বা চিন্তা করি না। আর যেটুকু সময় পাই সেটুকুলো বই পড়া, এই হচ্ছে আমার চরিত্রের বৈশিষ্ট্য। কিন্তু রোজি ওইখানে একদমই ও খুবই ম্যাটেরিয়ালিস্টিক, ও আমাকে দিক নির্দেশনাই দিয়েছে অনেক ক্ষেত্রে। সুতরাং রোজির নাম তো আসবেই জীবনে, অনেক সত্যভাবেই আসবে। আমরা আরো কথা বলবো, আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, মেরিল সিরাম সোববার নিবেদিত ঈদ এখন আনন্দ, সময় হলো আরো একটা বিরতি নেবার। মেরিল সিরাম সোববার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও ফিরে এলাম। ভাইয়া, এই যে এত এত চরিত্র করেছেন, বিশেষ কয়েকটা বছরের চরিত্রগুলোর কথা যদি আমি একটু জানতে চাই। আপনি পরাণ, মিশন এক্সট্রিম, সুরঙ্গ, তারপর প্রেসার কুকার, দাগি, প্রিয়তমা, এতগুলো চরিত্রে আপনি অভিনয় করেছেন। আপনার কাছে রিসেন্টলি ফেভারিট কোনটা? সুরঙ্গ তো একটা দুষ্টমি করে একটা চরিত্র তৈরি করেছি, যে চরিত্রটা পুরস্কার পাচ্ছে। এই চরিত্রটা একদম দুষ্টমি করতে করতে এই চরিত্রটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমার তেমন কোনো এফোর্ট দিতে হয় নাই। প্রিয়তমা এফোর্ট দিতে হয়েছে কারণ এই ভাষাটা আমার কাছে একেবারে অপরিচিত একটি ভাষা এবং আমাকে এটার জন্য অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। এটা একটা ছিল। তবে মজার ব্যাপার কি, এই ভাষাটায় আমি যে অভিনয়টা করব এটা কিন্তু ভাবি নাই, কারণ স্ক্রিপ্টে কিন্তু শুদ্ধ ভাষায় লেখা। আচ্ছা। কিন্তু যখনই আমি দেখলাম যে চরিত্রটা কক্সবাজারের একেবারে আঞ্চলিক লোক, কিন্তু আমি কক্সবাজারের যে অ্যাকসেন্টে চিটাংয়ান যে ভাষা, এটা আমি তো পারি না বলতে। তখন আমি ইম্প্রোভাইজ করেছি যে এই লোকটার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, কিন্তু সেটেল ইন কক্সবাজার। এরকম অনেক লোক আছে। কক্সবাজার যেহেতু একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জায়গা, বা চিটাংয়ে এরকম প্রচুর লোক আছে যাদের বাড়ি অন্য জায়গায়, ফেনীতে বা নোয়াখালীতে বা আপনার ভোলাতে, এরকম প্রচুর আছে, লোক আছে। তো ওইটাকে ধরবার চেষ্টা করেছি। এবং আমাকে প্রথম দিন শুটিংয়ে শাকিব খান আমাকে বড় ভাই, ও আমাকে বড় ভাই এটা কি চিরাংয়ের ল্যাঙ্গুয়েজে করবেন নাকি? ভালো কথা বলছো, তো দেখি চেষ্টা করে। কিন্তু ও কিন্তু স্ক্রিপ্ট যেটা লেখা ছিল ফারুকের, এটা কিন্তু শুদ্ধ ভাষায় লেখা। আচ্ছা। ওটাকে ইম্প্রোভাইজ করতে হয়েছে। তো ইম্প্রোভাইজের ক্ষেত্রে
একটু কঠিন তো গেছে। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গেছে হচ্ছে দাগিতে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, দাগিতে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ওপার বাংলার একজন ক্যারেক্টারের একটা অভিনয় এবং করেছেন মাউরা। দুষ্ট চরিত্রে। বাঙালি না, বাঙালি না, বাঙালি হ্যাঁ। না, মারওয়াড়ি। তো ওই মারওয়াড়ি ওই ভাষায় কথা বলা এবং সে শায়েরি বলে। আমি এক ফোঁটা হিন্দি বলতে পারি না, আমি এক ফোঁটা উর্দু বলতে পারি না, আমি কিছুই পারি না, কিন্তু এটার জন্য আমাকে যে চ্যালেঞ্জ নিতে হয়েছে এটা মানে অবিশ্বাস্য। আচ্ছা, আপনি তো শাকিব খানের সঙ্গে কাজ করেছেন, অনেক। আফরান নিশোর সঙ্গে কাজ করেছেন, করেছি। সিয়ামের সঙ্গে কাজ করেছেন। এই যে নতুন প্রজন্মের যারা অভিনেতা তাদের সঙ্গে অভিনয়ের এক্সপিরিয়েন্সটা একটু বলবেন। খুবই ভালো। শাকিবের সাথে কাজ করতে খুব ভালো। ও তো ভীষণভাবে করে, মানে যেটা হলে আমার সাথে খুবই মেশেও, আর স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা, রিহার্সেল করা। ওকে রিহার্সেল দুজন মিলে করে আমরা শর্ট দিতে যাই, সারাক্ষণ এই জিনিসটা হয় যতগুলা সিনই থাকুক না কেন শাকিবের সাথে। এইটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। এবং ও আমাকে বারবার, ও যেখানে থাকে যে মেকআপ রুমটা, ও আমাকে বারবার ডেকে নিয়ে যায়, আমরা গল্প করি শর্ট দে, গল্প করি শর্ট দে, এবং রিহার্সেলটাই আমরা অনবরত করতে থাকি। আরিফিন শুভর সাথেও কাজ করেছি, আমি ইমনের সাথে কাজ করেছি, হিরোদের মধ্যে অনেকের সাথেই তো কাজ করেছি। কার সাথে আপনার কাছে কি মনে হয় আপনাদের সময় এত বেশি পরিমাণের হিরো ছিল, সেটা নাটকে, সিনেমাতে, এখন কি আসলে জনরাটা খুব কম হয়ে যাচ্ছে? কি ঘুরে ফিরে কয়েকটা নামই বারবার উঠে আসছে? আরে এখন তো সিনেমাই হয় না, 2 ঈদে শুধু সিনেমা হয়। 2 ঈদের সিনেমার মধ্যে সাকিবের একটা সিনেমা যদি থাকে, বা 2 ঈদে যদি ওর 2টা থাকে, নিশোর একটা থাকে, আর সিয়াম হয়তো একটা করে বা আরেক ঈদে একটা করে না, এরকম। আর তাছাড়া এই সিনেমা আমরা কিভাবে আসলে এত এত সিনেমা আমরা যারা আগে সবসময় নির্মাণ করেছি সেখান থেকে আমরা কিভাবে এরকম ঈদ সেন্ট্রিক হয়ে গেলাম? মানুষের রুচি তো বদলে গেছে। আর আপনার কাছে টেলিভিশন একটা বড় ভূমিকা রেখেছে, ওটিটি প্ল্যাটফর্ম একটা বড় ভূমিকা রেখেছে, বা মোবাইলে আপনি ইউটিউব আপনাকে একটা বড় ভূমিকা রেখেছে, কিন্তু সেটার সাথে তাল মিলিয়ে বা সেটাকে টক্কর দেওয়ার জন্য, চ্যালেঞ্জ করবার জন্য যে ছবিগুলো যেভাবে তৈরি হওয়া দরকার সেভাবে তো হচ্ছে না। সিনেমা হলগুলো গুদাম ঘরের মতো থেকে গিয়েছিল। তো এই গুদাম ঘরে তো আপনি এই পোশাক নিয়ে বা এখন যে লাইফস্টাইল আপনার আছে এটা নিয়ে আপনি ছবি দেখতে যাবেন না। আপনি হয়তো এফোর্ড করতে পারেন, আপনি সিনেপ্লেক্সে ছবি দেখতে যান। সিনেপ্লেক্সে একটা ছবি দেখতে গেলে 1500 টাকার টিকিট বা 1800 টাকার টিকিটেরও সিট আছে, আবার 700 টাকা, 800 টাকা বা 500 টাকা বোধহয় সর্বনিম্ন। এখন এটা কতটা কস্টলি? এটা কি সাধারণ মানুষ এফোর্ড করতে পারে না তো। না। সুতরাং আপনি যদি অন্য হলগুলোর দিকে তাকান, তাহলে সেখানে অন্তত পক্ষে বসবার মতো জায়গা থাকতে হবে, একটু এসি থাকতে হবে। তাহলে তো মানুষ তো যতই মানুষের পারচেজিং ক্যাপাসিটি বেড়ে গেছে, ততই কিন্তু ও আপনার নন এসি বাসে যেতে চায় না, এসি বাসে যেতে চায়। কারণ কি, যে ও মনে করছে যে আমি তো এখন এফোর্ড করতে পারছি। তো ওইগুলো যখন হচ্ছে না, তখন কি হচ্ছে, যুগের সাথে তাল মিলাতে না পারে হলগুলো বসে গেছে, সিনেমা ভালো করে তৈরি হচ্ছে না, ওই যে চ্যালেঞ্জগুলো নিচ্ছে না। ওটিটি বা ইউটিউবের নাটক বা টেলিভিশনকে বিট করার মতো সাবজেক্ট নিয়ে সিনেমা বানানো হচ্ছে না, ফলে সকল শ্রেণীর দর্শক আপনি পাচ্ছেন না, ফলে সিনেমার লগ্নি কমে গেছে। লগ্নি কমে যাওয়াতে কি হচ্ছে, নতুন কোনো কিছু আসছে না, নতুন করে আর ইনভেস্ট করা যাচ্ছে না। তাহলে কি হবে, আপনার তো সিনেমা হলও থাকছে না। সুতরাং আগের সাথে এটা তুলনা করলে হবে না তো। আগে তো ধরেন বছরে 30টা ছবি মুক্তি পেত, এরকমও বছর গেছে। এক সপ্তাহে 2-3টা ছবি, প্রত্যেক শুক্রবারে 2টা ছবি মুক্তি পাচ্ছে, বা যেটা ভালো করছে সেটা 3 মাস বা 6 মাস চলছে। কিন্তু রিলিজটা তো হচ্ছে। আপনি একটা প্রিন্টিং মিডিয়ার দিকে তাকান, চিত্রালী, পূর্বাণী, আনন্দ বিচিত্রা বা আনন্দধারা, এরকম কোনো ম্যাগাজিনই তো নাই, বা এরকম কোনো পত্রিকাই নাই। তো আপনার একটা বড় ভূমিকা আছে কিন্তু এই টেলিভিশন, এখন মিডিয়া যারা কাজ করে এবং প্রিন্টিং মিডিয়া, এদের আপনারাই তৈরি করেছেন, এখন তো করছেন না। এখন কি হয়েছে, একটা মোবাইল ফোন এরকম করে ঝুলিয়ে ধরে আর একটা বুম নিয়ে আপনি যেখানে সেখানে যান, এবং আপনি যে ইন্টারভিউ শুরুর আগে আপনি যে কাপড়ের কুচি ঠিক করছেন বা বুম লাগাচ্ছেন, ওইটাও ক্যামেরা অন রেখে ও ভিউ বাড়ানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছে। তার মানে কি, অসততা এসে গেছে। তো
চারিদিকে অসৎ। আপনি সিনেমা বানানোর ক্ষেত্রে অসততা এসেছে, অভিনয় করার ক্ষেত্রে অসততা এসেছে। আমি প্রপারলি না জেনে আমি অভিনয় করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আপনার মিডিয়ার ক্ষেত্রে অসততা এসে গেছে। সমস্ত দিক থেকে আমি তো পিছন দিকে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি না, তো ফলে এই জিনিসগুলো ঘটছে, বারবার পুনরাবৃত্তি ঘটছে এবং আমরা একটা বৃত্তের মধ্যে আটকে গেছি যেখান থেকে Vicious আমরা আসলে circle। বের হতে পারছি না। ভাই, অনেক ভালো লাগলো এবং অনেক অনেক প্রশ্ন আরো ছিল। আমার মনে হয় যে আরো যদি অনেকটা সময় পাওয়া যেত আমি আরো প্রশ্ন করতাম। আপনিও এরপরে ঘন্টা দুয়েকের একটা আচ্ছা, সেইটা সাক্ষাৎকারের এইটার জন্য আয়োজন কিন্তু করে। আমাদের একটা টেলিভিশনের আলাদা করে একটু অনুমোদন আমি না হয় নিয়েই রাখলাম আপনার জন্য। আপনি সময় করে আসবেন তো? আপনাকে অনেক ধন্যবাদ, আবারও ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আমার পক্ষ থেকে এখন টেলিভিশনের যে দর্শকরা আছে তাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক। দর্শক, এই ছিল মেরিল সিরাম সোববার নিবেদিত ঈদ এখন আনন্দের আজকের আয়োজন।